বিভিন্ন জায়গাতে আমি গিয়েছি, যখন কোনো খবর পেয়েছি এখানে এই মানুষটা এরকম কষ্টে আছে, ওখানে ওই মানুষটাকে শিকলে বেঁধে রেখেছে, শিশুটাকে শিকলে বেঁধে রেখেছে, আমি ছুটে গিয়েছি। প্রিয় দর্শক, সিটি ব্যাংক নিবেদিত আর টিভির অক্ষরের গল্প আয়োজনে আমাদের সঙ্গে আজকে আছেন দেশের বিশিষ্ট সমাজকর্মী, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোর এবং সব ধরনের প্রতিবন্ধিত্ব নিয়ে যিনি কাজ করেন এবং আমাদের মিডিয়াতে বিশেষ করে গণমাধ্যমে তিনি সবসময় এই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে তিনি কাজ করছেন এবং সরব সবসময় তাকে আমরা মিডিয়াতে দেখি এবং তাদের সমস্যা সমাধানের জন্য কাজ করেন। আমরা বলি আমাদের এই যে অক্ষরের গল্প আয়োজন সেটি খুবই একটি গুরুত্বপূর্ণ আয়োজন এই কারণে যে আমরা আমাদের মাতৃভাষা, আমাদের মাতৃভূমি, আমাদের দেশের মানুষ, তাদের সুখ দুঃখ ব্যথা বেদনার কথা বলি। আমাদের প্রতিটি অক্ষর আমাদের বর্ণমালা রক্তে ধোয়া, সংগ্রামের ভেতর থেকে পাওয়া এবং সেই সংগ্রামী মানুষদের জীবনের আলেখ্যই কিন্তু আমাদের এই আয়োজন। আমি মুনিরা আপার সঙ্গে কথা বলছি, এই জন্য আমার খুব ভালো লাগছে এই জন্য যে আপনি এমন সব মানুষদের নিয়ে কাজ করেন যারা সমাজে সত্যি অবহেলিত। বিশেষ চাহিদা সম্পন্ন এসব মানুষেরা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এমন সব মানুষ আছে যারা মনে করে এরা মানে সমাজে অবহেলিত, তাদেরকে ঘরে আনা যাবে না, যে সংসারে তারা আছে সেই সংসারটাকেও অবহেলার চোখে দেখা হয়। এক সময় এই ধরনের মানুষ কোনো সংসারে থাকলে আর এক পাশের বাসার মানুষরা তাদের সঙ্গে তেমন মিশত না। আমরা দেখেছি আমাদের সেই একেবারে 70 দশকের শুরু 80 দশকের থেকে। তো আপনি যে এইরকম একটা জায়গায় কাজ করছেন, এইসব মানুষকে পুনর্বাসনের জন্য কাজ করছেন, তাদের চিকিৎসার জন্য কাজ করছেন, তাদের পিতামাতাকে সহযোগিতা দিচ্ছেন, এর এই চলার পথে আপনার অভিজ্ঞতার কথা যদি একটু বলেন, কিভাবে শুরু করলেন? জি, অনেক ধন্যবাদ। আপনি এতক্ষণ যে কথাগুলো বলেছেন আমার খুব ভালো লাগছিল যে পুরো বাস্তব অভিজ্ঞতাটাই আসলে শেয়ার করেছেন এবং এটাই বাস্তবতা। আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোকে পরিবার, সমাজ সবসময় আসলে বোঝা হিসেবে দেখেছে, অবহেলার চোখে দেখেছে এবং আমাদের এই মানুষগুলোকে সামনে আসতে দেয়নি। এক হচ্ছে সচেতনতার অভাব, দ্বিতীয়ত আমাদের গ্রহণযোগ্যতার অভাব। এই যে আপনি বলেছেন যে কারো বাসায় নেবে না, বাচ্চারা তার সাথে খেলতে যাবে, খেলতে মানা, একদম খেলা যাবে না তার সাথে। এখনও কিন্তু সেই অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি, চেষ্টা করে যাচ্ছি এই অবস্থার পরিবর্তন করতে এবং আমাদের সাধারণ যে মানুষগুলো আছে তাদের সাথে আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন যে জনগোষ্ঠী আছে তাদের মাঝে একটি ইতিবাচক মেল বন্ধন তৈরি করে দেওয়ার জন্যই আসলে আমার কাজ করা। এই যে আপনি বলছিলেন যে দীর্ঘদিন কাজ করছি, উদ্দেশ্য সেটা। কারণ হচ্ছে যে এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলো ওরা তো আমাদেরই ভাই বা বোন, সন্তান, স্বজন, আমাদের বাইরের কেউ না। এই মানুষগুলোকে কেন আমরা অবহেলা করব, কেন তাদেরকে দূরে ঠেলে রাখবো? একটা বিষয় যে আপনি দীর্ঘদিন কাজ করেন, আমার যে অভিজ্ঞতা, আমি কিছু কিছু জায়গায় আপনার সঙ্গে আমি গিয়েছি কিংবা আপনার অনুষ্ঠানে আমি এসেছি, আর অন্য জায়গাতেও আমি গিয়েছি। তো আমার যেটা মনে হয়েছে যে খুব আন্তরিকতা, খুব ভালোবাসা না থাকলে এদের সঙ্গে মেশা যায় না। আমার কিন্তু এটা মনে হয়। আর একটা মনে হয় যে এদের মধ্যে জি অনেক প্রতিভা সম্পন্ন শিশু আছে, কিশোর আছে, মানুষ আছে। তো তাদেরকে কিভাবে আইডেন্টিফাই করে বের করে সমাজে প্রতিষ্ঠা দেয়া, সেটা কিভাবে আপনি করছেন? এই যে বললেন না যে এই মানুষগুলোর মধ্যে প্রতিভা আছে, পৃথিবীতে কোনো মানুষ আসলে বিনা প্রতিভায় আসে না। কারো হয়তো প্রতিভা বা মেধার এটা একটু বেশি, কারো হয়তো কিছুটা কম, তাদেরকে হয়তো একটুখানি বেশি করে সাপোর্ট দিতে হয়। জি, একদম নার্সিং করতে হবে, সাপোর্ট দিয়ে তাদের সেই প্রতিভার জায়গাটাকে খুঁজে বের করে সেখানে যদি আমরা সাপোর্ট দিই তবে কিন্তু আমরা সেই মানুষটাকে একটা জায়গায় নিয়ে যেতে পারবো। কারণ প্রতিবন্ধিতা তো একরকম নয় না, বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা আছে। আমরা 12 ধরনের প্রতিবন্ধিতা নিয়ে কাজ করি। যারা নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী বা নিউরো ডিসঅর্ডারে যারা আছে, বাংলায় স্নায়ু বিকাশজনিত প্রতিবন্ধী যাদেরকে আমরা বলি, তাদের ধরনটা একরকম। যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, হয়তো হাত পায়ে সমস্যা, তাদের একরকমের চ্যালেঞ্জ। আবারও কেউ আছে বা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, তাদের চ্যালেঞ্জটা একরকম। আচ্ছা, যারা বাড়ে না, একটা শ্রেণী আছে না, একটু বামুন, যারা বাড়ে না, এদের জন্য এরাও কিন্তু প্রতিবন্ধী মানুষ। এদের জন্য কি আমরা কিছু করি?
আমরা এখন চেষ্টা করছি যে সব ধরনের প্রতিবন্ধী মানুষেরই জীবনমান উন্নয়নে কাজ করছি। সেক্ষেত্রে প্রথম ওই যে বলেন ভালোবাসা ছাড়া আসলে ওদের সাথে কেউ কাজ করতে পারবে না। আর আমি আপনার একটা অনুষ্ঠানে গেছিলাম, যে একটু ওদের প্রশংসা করলাম, একটু আমাকে এসে ঘিরে ধরলো এবং আর আমাকে ছাড়ছে না, আমার সাথে কথা বলছে, আমাকে ওদের ছবি দেখাচ্ছে, আমাকে গান শোনাতে চাচ্ছে, আবার অনেক মানুষকে পছন্দও করছে না, তাদের কাছে যাচ্ছেও না। জি, আমি সেটাই বলতে চাচ্ছিলাম, আপনাকে তারা ভালোবেসে আপনার কাছে ছুটে গিয়েছে। কেন জানেন? ওরা ফিল করেছে, ওরা বুঝে ফেলছে আপনি তাদেরকে ভালোবাসেন এবং ভালোবেসেই তাদের কাছে গিয়েছেন। বলে না যে ওরা কিছু বোঝে না, ওদের আসলে অনুভূতি নাই, এটা একদম ভুল ধারণা। ওদের অনুভূতি অনেক প্রবল, অনেক প্রখর, এবং তারা দেখেই অনেক কিছু বুঝে ফেলে, এবং ওরা খুব ভালো করে বুঝতে পারে কে তাদেরকে চায়, কে তাদেরকে চায় না, কে তাদেরকে অবহেলা করে, কে তাদেরকে ভালোবেসে কাছে টেনে নেয়। তো সেই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এরপর হচ্ছে কি, সেই মানুষগুলোর প্রতিভা বা মেধার জায়গাটা একটু খুঁজে বের করে দরকার। এটা পরিবারেরও দরকার, যারা তাদেরকে নিয়ে কাজ করে তাদেরও দরকার। ওই প্রতিভা বা মেধার জায়গাটা যদি খুঁজে বের করা যায়, বেশিরভাগই দেখতে হয় কি ওদের পছন্দ কোনটা, পছন্দটাকে যদি প্রায়োরিটি দেওয়া যায় তবে তাদের জন্য কাজ করাটা সহজ হয়। তাদের প্রতিভার জায়গা খুঁজে যদি সঠিকভাবে আমরা সাপোর্ট দিতে পারি, দক্ষতা উন্নয়ন করতে পারি, তারও দক্ষ জনশক্তিতে পরিণত হতে পারে। আমার একটা অভিজ্ঞতা আছে, আমার এখনো খারাপ লাগে আপা। আমি যখন শহর থেকে গ্রামে যেতাম, আমাদের নানি বাড়ি গ্রামে একটা ছেলে ছিল, ওর নাম এলিস। সে আমাদের চেয়ে বড়, কিন্তু আমি যখন গ্রামে যেতাম ও কিন্তু ছুটে আসতো আমার কাছে। আমি ওর বুঝতাম ওর বেদনাটা, একটু প্রতিবন্ধিত্ব ছিল। আমি ওকে কথা বলতাম, এলিস তুমি কেমন আছো? সে আমার জামায় হাত দিয়ে দেখতো, তোমার জামাটা খুব ভালো। আমি বলতাম তোমাকে একটা আমি দিব জামা। আর গ্রামের সবাই তাকে মারধর করতো, সত্যি তার মা, এবং তার বাবাও তাকে খুব মারতো, এবং সে কাঁদতো বসে বসে। আমি তাকে বলতাম কাঁদিস না, আমি বড় হলে তোর জন্য অনেক কিছু করব। ইলিশ আমার কাছে আসতো, আর কারোর কাছে যেত না। এখন অনেক বড় হয়ে কিছুদিন আগে মারা গেছে ইলিশ। আপনি যে এত মানে শিশু কিশোর মানুষের সঙ্গে মিশছেন, এদের ভালোবাসা, কোনো বিশেষ ঘটনা কি আছে যে আপনাকে খুব বেশি হন্ট করে, এখনো মনে হলে খারাপ লাগে, কিংবা সেটা আপনার একটা স্মৃতি? এরকম তো অজস্র ঘটনা আছে, অজস্র। কারণ আমি দীর্ঘ 25 বছরের উপর কাজ করছি এই বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে। আর সেক্ষেত্রে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক কাজ না, আমার কাজটা একদম বাংলাদেশের, একদম সারা বাংলাদেশ জুড়েই। তো সেখানে বিভিন্ন জায়গাতে আমি গিয়েছি, যখন কোনো খবর পেয়েছি এখানে এই মানুষটা এরকম কষ্টে আছে, ওখানে ওই মানুষটাকে শিকলে বেঁধে রেখেছে, শিশুটাকে শিকলে বেঁধে রেখেছে, আমি ছুটে গিয়েছি এবং ছুটে যেয়ে যে দৃশ্যগুলো আসলে দেখেছি, যে অভিজ্ঞতাগুলো হয়েছে আমার, ভীষণ কষ্টের। আবার অনেক সময় বলে জিনপুরি লেগেছে, এটা বলেও কিন্তু ঝাড়ফুঁক করে। গ্রামে কিন্তু এই বিষয়টি অনেক বেশি প্রবল, এবং এখনো দেখা যাচ্ছে যে বাচ্চার যখন এই যে আমি একটু আগে বলেছি স্নায়ু বিকাশজনিত সমস্যা, সেটা হতে পারে অটিজম, ডাউন সিনড্রোম, হতে পারে সেরেব্রাল পলসি, কিংবা বুদ্ধি প্রতিবন্ধিতা, এদেরকে তো ডাক্তারের কাছে নিতে হবে, স্নায়ু বিশেষজ্ঞের কাছে নিতে হবে। ওরা তো অত বোঝে না, তারা কি করে, এই যে ওঝা ফকির পীর তাদের কাছে নিয়ে যায়, ঝাড়ফুঁক, যেটা একটু আগে বলেন ঝাড়ফুঁক করে। এই ঝাড়ফুঁক করে কিন্তু বাচ্চাটার আরো ক্ষতি করে ফেলে। ওকে দড়ি দিয়ে বেঁধে রাখতে হবে, কারণ খুব খারাপ জিন ওকে আসর করেছে, কোনো আসর হয়েছে কিনা একদম বলতে থাকে। এটার মূল কারণটা হচ্ছে আমরা আসলে জানি না, আমাদের সচেতনতার অনেক অভাব। ওই যে ভুল চিকিৎসা, অপচিকিৎসা, এগুলোর কারণে ভুল পিছিয়ে চিকিৎসার গেছে। একটা বিষয়, একটা বাচ্চাকে একবার খুব ওই মানে পুরনো ব্লেড দিয়ে নখ কেটে টিটেনাস হয়, তারা মনে করছে এটা কোনো দৈব কিছু হচ্ছে এবং কোনো ভূত প্রেত তাকে আসর করেছে, মারা গেল বাচ্চাটা। পরে জানা গেল যে টিটেনাস ছিল। এই তো তার মধ্যে যে ওই খিচুড়িটা হয়েছে, ওই খিচুড়িটা দেখে ভেবেছে এরকম স্নায়ু বিকাশজনিত সমস্যার সবগুলোর সাথেই প্রায় উপসর্গ থাকে, একটা অ্যাডিশনাল যে কোমরবিডিটিস থাকে, তার মধ্যে একটি হচ্ছে খিঁচুনি বা মৃগী রোগ। এখন কি হয়, এই বাচ্চা যখন খিঁচুনি ওঠে তখন তো অনেকেই বুঝতে পারে না, তখন কিন্তু এই অপচিকিৎসা শুরু করে, এবং শুরু করে কি হয়, বাচ্চাটার বিশাল ক্ষতি করে ফেলে। কারণ বিশেষজ্ঞরা বলে থাকেন যে প্রত্যেকটা খিঁচুনি ব্রেন সেল ড্যামেজ করে দেয় অনেকখানি, এবং ওই যে ক্ষতিটা হয়ে গেল ওটা কিন্তু স্থায়ী ক্ষতি। যার কারণে বলা হয়ে থাকে যে যখনই এই ধরনের সমস্যা দেখা দিবে, সঙ্গে সঙ্গে কী করতে হবে,
শিশুকে শিশু বিকাশ কেন্দ্র নিতে হবে। জন্মের পর আমাদের শিশুদের যে বিকাশটা ঘটে সেই বিকাশটার তো ধাপ আছে। এই ধাপগুলো আমরা হয়তো মা বাবারা সবাই জানি না যে ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলো কী। তো এই জন্য মা বাবাকে সচেতন থাকতে হবে যে একটি শিশুর বিকাশে বা বৃদ্ধিতে যদি এমন কিছু ব্যতিক্রমধর্মী মনে হয় তখন অবশ্যই সেই শিশুটাকে নিয়ে বসে থাকা যাবে না, তাকে অবশ্যই নিকটস্থ শিশু বিকাশ কেন্দ্র নিতে হবে। অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে জানতে হবে বাচ্চাটার সমস্যাটা আসলে কি, কেন সে এরকম করছে, এবং শিশু বিকাশ কেন্দ্রের বিশেষজ্ঞরা যে পরামর্শ দেবেন সে অনুযায়ী কাজ করতে হবে। যদি সেইভাবে কাজ করা যায় অনেক সমস্যা আসলে খুব অল্প সময়ের মধ্যে কমিয়ে ফেলা যায়। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু বিরতিতে যাব। আমরা বিরতি থেকে এসে শুনবো যে অনেক শিশু কিশোরদের মানে যদি কোনো ফ্যামিলিতে হয় তাকে বাবা ফেলে চলে যায় এবং যাওয়ার পরে মা, অধিকাংশ দরিদ্র ফ্যামিলিতে, বড়লোক ফ্যামিলিতেও সেটা হয়েছে, আমরা দেখেছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTV অক্ষরের গল্প। যাচ্ছে বিরতিতে, আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। প্রিয় সুধী, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTV অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট সমাজনেত্রী, সমাজকর্মী, উপস্থাপক সৈয়দা মুনিরা। আমরা তার সঙ্গে আবারও কথা বলবো। যে কথাটি আমি জানতে চেয়েছিলাম বিরতির আগে, সেটি হচ্ছে যে এই যে বাবা ফেলে যাচ্ছে, কখনো মা ফেলে যাচ্ছে, মার ফেলে যাওয়া কম, বাবার ফেলে যাওয়া বেশি, এবং সমাজে এই যে একটা ব্যাপক অসুবিধার সম্মুখীন হয় এই পরিবারটি, দরিদ্ররা বেশি হয়, একটু অভিজাত, একটু মধ্যবিত্ত, তাদের সমস্যাটা একটু কম, তারাও ভোগ করে। তো এই যে ফেলে চলে যাচ্ছে বাবা, এই ধরনের ফ্যামিলি কি পান আপনি? প্রচুর। আপনি একটু আগে আমাকে জিজ্ঞেস করছিলেন যে আপনাকে কষ্ট দেয় এমন কোনো অভিজ্ঞতার কথা। অনেক দিন আগে 2011 সালে আমার কাছে রাত 12টার সময় একটা ফোন আসে। আমার ফোনটা অলওয়েজ ওপেন থাকে, কারণ আমি জানি যে কেউ আমাকে কল দিবে এবং আমি তাকে সাপোর্ট দেব। একটা মেয়ে ফোন দিয়েছে, সে হাউমাউ করে কান্না করছে। আমি যে কী হয়েছে, তুমি কোথা থেকে বলছো? সে বলছে আমি নোয়াখালীর লক্ষ্মীপুর থেকে বলছি। আমি যে কী হয়েছে? আপা আমি এখন কি করব? আমি যে কী হয়েছে তোমার? বলে কি, আপা আমার 2.5 বছরের বাচ্চা, আমার বাচ্চা প্রতিবন্ধী, আমার স্বামী তো আমারে আজকে ঘর থেকে বের করে দিয়েছে বাচ্চা সহ। আমি যে মানে তোমার শ্বশুরবাড়ির লোকজন নেই? বলে কি, তারা বলছে এই বাচ্চা আমার কারণে প্রতিবন্ধী হয়েছে, সুতরাং আমার দোষ, এই বাচ্চাকে নিয়ে আমাকে এখন বের হয়ে যেতে হবে, এবং আমাকে তারা মারধর করে বের করে দিয়েছে। এরপর আরেকটা বলি, সাভারে আমি খবর পেলাম একটা বাচ্চা বড় হচ্ছে দাদা দাদির কাছে, কিন্তু মা বাবা দুজনই বেঁচে আছে। অবাক লেগেছে আমার কাছে, মা বাবা বেঁচে থাকতে দাদা দাদির কাছে কেন এই স্পেশাল বাচ্চা বড় হবে, এবং সে সমাজে মারাত্মকভাবে নিগৃহীত হচ্ছে। তার সহপাঠীরা তাকে মারছে, সে কোথাও গিয়ে দাঁড়ালে তাকে চিমটি কাটছে, পাগল পাগল বলছে। আমি গেলাম, দাদিকে যখন জিজ্ঞাসা করলাম আপনার নাতির কি সমস্যা, আপনি কি জানেন? সে বলল না, কিন্তু নাতির মধ্যে যে বৈশিষ্ট্যগুলো দেখলাম আমি বুঝে গেলাম যে সে স্নায়ু বিকাশজনিত সমস্যায় ভুগছে এবং সম্ভবত সেটা অটিজম হতে পারে। তো আমি বললাম যে ওর চিকিৎসা করার নেই, কেডা করব? তার মা বাপ তো ফালায়াত হয়ে গেছে আমার কাছে, মানে সোজাই ভাষায় আমার কাছে ফেলে রেখে চলে গেছে তার বাবা মা। আমিও তো গরিব মানুষ, আমি মহিলা মানুষ, কোথায় নিয়ে যাব তাকে? স্কুলে দিলে স্কুলের ছেলেমেয়েরা তাকে মারে, দোকানে গিয়ে দাঁড়াতে পারে তাকে মারে, যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তাকে ধাক্কা দিয়ে যাচ্ছে। ছেলেটা মাত্র এই 12 বছর বয়স। তো আমি বললাম ওর মা বাবা কোথায়? বলে যে তার মা তো আগেই তাকে ফেলে রেখে চলে গেছে যখন বুঝতে পেরেছে ছেলে প্রতিবন্ধী, এবং তার মাও একটা বিয়ে করে সংসারী হয়ে গেছে, বাবাও একটা বিয়ে করে সংসারী হয়ে গেছে, ছেলের দায়িত্ব কেউ নেয় না। তাই বললাম যে বলেন কি? বলে কি আরও হৃদয় বিদারক কথা শোনেন। সেটা কি, ওই বাবা কি করেছে, ওই ছেলেকে নিয়ে চলে গেছে মায়ের কাছে যে এই ছেলেকে তুমি রাখো। মা বলেছে আমি রাখতে পারবো না। ওর বাবা কি করেছে, ঢাকায় নিয়ে আসছে, ঢাকায় নিয়ে এসে মোহাম্মদপুরের কোন একটা জায়গায় ফেলে রেখে চলে গেছে। বাড়ি ফিরলে দাদা দাদি জিজ্ঞাসা করেছে আমাদের নাতি কই? সে বলছে আত্মীয় বাসায় রেখে আসছি। তাদের মনের মধ্যে স্ট্রাইক করেছে, ঢাকার তেমন কোনো আত্মীয় তো আমাদের নাই, তুমি কার কাছে রেখে এসেছো? বুঝতে পেরেছে ছেলেকে সে ফেলে রেখে এসেছে, পরিত্যক্ত হিসাবে ছেলেটা কোথাও ঘুরছে। দাদা সেই রাতেই রওনা হয়েছে লোকজন নিয়ে, তারপর একদিন খুঁজে ওই বাচ্চাকে নিয়ে ফিরেছে। বাচ্চাটার নাম কাউসার। দাদা কত ভালো। ওই বাচ্চাটাকে যে দেখবে তার মায়া হবে। এখনও সে বাচ্চাকে আমি সাপোর্ট দিয়ে যাচ্ছি। ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি নামে আমাদের একটা সংগঠন আছে, সেখান থেকে আসলে আমরা
ছোট্ট ছোট্টভাবে সাপোর্ট কিছু দেই। কিছু support। আমরা যে সমস্ত শিশু কিশোররা ছবি আঁকে, ভালো গান করে, জি। এদের নিয়ে আপনাদের কিছু অনুষ্ঠান তো নিশ্চয়ই হয়। আমরা আমাদের এখানে বাচ্চারা নাচ, গান, ছবি আঁকা এগুলো সবই প্র্যাকটিস চলে এবং আমরা কি এদের ক্লাস নিয়ে করে। শিল্পকলা একাডেমিতে একটা আয়োজন করতে পারি? খুবই ভালো হয়। ওরা যে অসাধারণ ছবি আঁকে এটা আপনি জানেন, আপনি ওদের ছবি দেখেছেন এবং সেই ছবিগুলো মনে হয় কথা বলে। আমরা খুব শীঘ্রই আপনাদের সঙ্গে একটা মিটিং করে জি। আমাদের মাননীয় মন্ত্রীকেও আমি ডাকবো, আমাদের প্রতিমন্ত্রী মহোদয়, সরকার যেহেতু আন্তরিক, এদের নিয়ে আমরা একটা অনুষ্ঠান করি। এদের সঙ্গে শুধু ওরাই গাইবে না, ওরা যেদিন ছবি আঁকবে বড় শিল্পীরাও তাদের সঙ্গী ছবি খুবই ভালো আঁকবে। হবে। মানে ওরা যেন না ভাবে যে ওদেরকে আমরা আলাদা করে দেখছি। না, এটাই আমরা কেন আমরা ওদেরকে আলাদা করব? এই যে ট্রেন্ডটা চেঞ্জ করতে হবে। ওরা তো আলাদা কেউ না। মাননীয় প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমান তিনিও চেষ্টা করছেন এসব বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের জন্য কাজ করার। আমাদের ওই আয়োজনে আমরা যদি তাকে আমন্ত্রণ জানাতে পারি খুবই ভালো তাহলে খুব হবে। ভালো হবে যে তিনি আমাদের এই বিষয়গুলো দেখবেন এবং কিছু যদি আমরা তাদের সহযোগিতা করতে জি। পারি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তার বাবা মা ধরুন মারা গেল, তখন এই বাচ্চাটার কি হবে? এটা তো মানে আমাদের কি পুনর্বাসন কোনো সেন্টার আছে? আমাদের এখানে আমরা অনেক বেশি আটকে গেছি যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মা বাবা এমন একটা রাত নেই যে রাতটা তারা শান্তিতে ঘুমোতে পারেন। এবং প্রথম চিন্তাটাই হচ্ছে আমার অনুপস্থিতিতে আমার সন্তান কোথায় যাবে, আমার সন্তানকে কে 3 বেলা খাবার দেবে, আমার সন্তানকে কে একটা নিরাপদ আশ্রয় দেবে। সেক্ষেত্রে সমাজকে বলবো, রাষ্ট্রকে বলবো, এই দায়িত্বটা নিতে হবে। এটা এককভাবে কারো পক্ষে করা সম্ভব না। আসলে সেটা সম্ভব না। এবং এই মানুষগুলোর ভবিষ্যৎ নিরাপত্তার দায়িত্ব তো নিতে হবে। মা বাবা চিরদিন বেঁচে থাকবেন না, তারা যখন থাকবেন না তাদের আদরের সন্তানটা তারা যেন একটা নিরাপদ আশ্রয় পায়, একটি মর্যাদা সম্পন্ন জীবন পায়। আমাদের মা বাবারা এটাই বলেন যে আমি মারা যাবার সময় যেন একটু শান্তিতে মরতে পারি। কিন্তু তারা কি সেই শান্তিতে মরতে পারে? আমি তো দেখি যে এই বাচ্চাটাকে রেখে দুনিয়া থেকে যাওয়া এখনো কত সেরকম কঠিন। কোনো যদিও তার আত্মীয় স্বজন ভালো না থাকে, তাহলে এদের একদম মৃত্যু ছাড়া এই বাচ্চাদের আর কোনো পথ থাকে না। তবে সবচেয়ে বড় কথা আমি জানি যে এই যে সরল সোজা নিরীহ এই মানুষগুলোর দিকে তাকালে, শিশুদের দিকে তাকালে বোঝা মায়া লাগে। কিন্তু এই যে আপনি এদেরকে দেখেন, কারো পরিবারে যদি এটা থাকে তাহলে তারও কিন্তু অনেক কষ্ট। সুতরাং তারা বুঝবে সে ব্যথির বেদন বুঝিতে কে পারে, কবু আসে বিশ্ব ধ্বংসেনে যারে। কি যাতনা বিষয়, কি যাতনা বিষয় বুঝবে সে কি, সে কবু আসে বিশ্ব ধ্বংসনে যারে। সেটাই। তো সুতরাং এই যে দংশন যার হয়নি সে বুঝবে না। কিন্তু মানে যারা শিল্পী, সাহিত্যিক, সংবেদনশীল মানুষ তারা কিন্তু বুঝবে এই জায়গাটায় কি করতে হবে। এরাও কিন্তু আমাদের ক্রিয়েটিভ ইকোনমিকের অংশ হতে পারে। ক্রিয়েটিভ ইকোনমিক্সের অংশ এরা হবে, সৃজনশীল অর্থনীতি। এদের আঁকা ছবিগুলো আমরা বিক্রি করতে পারি। আমাদের বাচ্চারা যে কতটা প্রতিভা সম্পন্ন, ছবি আঁকা না, ছবি আঁকা, গান গাওয়া, নাচ করা, নাচও করে। তারপর তারা যে অসাধারণ কিছু প্রতিভা নিয়ে পৃথিবীতে আসে। যেমন কোনো কোনো বাচ্চা বড় বড় গাণিতিক জটিলতা 1 মিনিটের মধ্যে মুখে মুখে সমাধান দিয়ে দিচ্ছে। রিসেন্ট যেটা প্রায় 1 বছর খানিক হয়ে যাচ্ছে সেটা হচ্ছে জুয়েলারি ট্রেনিং দিয়ে তাদেরকে দক্ষ জনশক্তিতে পরিণত করা এবং তাদেরকে উদ্যোক্তা তৈরি করার একটা কোর্স আমরা পরিচালনা করছি। অভাবনীয় সফলতা সেখানে আমাদের। আচ্ছা। ছেলে মেয়ে মা সহ এখানে কাজ করছে। মা হচ্ছে প্রাইমারি কেয়ারার, তাই না? সবচেয়ে বড় সাপোর্ট সেই বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের মা। অনেক বাবাও আছেন। মানে একটা সংসারে বাবা মার সম্পত্তির যে ভাগ, জি জি, এই যারা বিশেষ চাহিদা সম্পন্ন এরা কিন্তু সম্পূর্ণ বঞ্চিত হয়। আমাদের 2টো আইন হয়েছে, একটা হচ্ছে 2013 সালে, একটা হচ্ছে প্রতিবন্ধী সুরক্ষা এবং অধিকার আইন, আর একটা হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা এবং অধিকার আইন। এই আইনগুলোতে খুব সুস্পষ্টভাবে বলা আছে কিভাবে এই বন্টনটা হবে। এগুলি সবই ওখানে ডিটেল করা আছে। মা বাবার সবার আগে জানতে হবে তার বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে রাষ্ট্র কী কী অধিকার দিয়েছে। একজন নাগরিক যে অধিকার পায়, একজন বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকও রাষ্ট্রের কাছে একই অধিকার পায় এবং সবার জন্য সমান বেশি অধিকার। পাবে সে। যে পরিবারগুলোতে বাবা নেই সেই পরিবারগুলোর অবস্থা একটু চিন্তা করেন। সিঙ্গেল মাদাররা যেসব স্পেশাল নিড বাচ্চাদেরকে নিয়ে পথ চলছেন তাদের ভাবনাটাও ভাবতে হবে আমাদের সবাইকে। রাষ্ট্র কাজ করছে, রাষ্ট্র এগোচ্ছে। আমরা চাই আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলো যেন তাদের অধিকারটা পুরোপুরি পায়। এদের সুরক্ষার জন্য
সরকার এবারও কিন্তু একটা প্রণোদনা দিচ্ছে, বাড়াচ্ছে তাদের ভাতা। তো এই যে তাদের সম্পত্তির প্রতি অধিকার, জি। সমাজে তাদের অধিকার, এই প্রতিবন্ধিত্বের অধিকারটা আমাদের ফিরিয়ে দিতে হবে। যদি আমরা না দিতে পারি তাহলে সমাজ নিজেই প্রতিবন্ধী হবে। আপনি কাজ করুন, আপনার সঙ্গে আমরা আছি। আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আমি চেষ্টা করব আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের যে প্রতিভা, তারা যে শিল্পী, তারা যে ছবি আঁকে, নাচ করে, এটা দিয়ে একটা অনুষ্ঠান করার আপনাদের সঙ্গে। আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক, সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প আয়োজনে আজকে এসেছিলেন সৈয়দ মনিরা। এই যে তিনি কাজ করছেন মানুষের সঙ্গে, কোন মানুষগুলোর সঙ্গে যারা বিশেষ চাহিদা সম্পন্ন, যারা প্রতিবন্ধী, যাদের নিয়ে কাজ করা সত্যি প্রাথমিকভাবে একটু দুষ্কর, একটু কঠিন পথটা, কিন্তু যদি একবার আপনি তাদের ভালোবেসে ফেলেন, একবার যদি তাদের নিজের সন্তানের মতো, ভাইয়ের মতো, বোনের মতো যদি তাদেরকে আপনি হৃদয়ে লালন করতে পারেন, দেখবেন কত সহজ, কত শান্তি আপনি পাচ্ছেন এদের সঙ্গে কাজ করে, কত শান্তি আল্লাহ আপনাকে দেবে সৃষ্টিকর্তা, সেটা বোঝা যাবে। আমি বিদায় নিচ্ছি, আর আমি শুনবো সৈয়দা মনিরার, মানে এক কথায় তিনি এদের জন্য, মানুষের জন্য কি বলবেন একটা বাক্যে। এই প্রতিবন্ধী মানুষগুলো, ওরা আমাদের আপনজন, ওরা আমাদের বাইরের কেউ নয়। তাদেরকে গ্রহণ করতে হবে। আমরা যেন তাদের সীমাবদ্ধতার জায়গাটাকে বড় করে না দেখি, তাদের সম্ভাবনার জায়গাটাকে বড় করে দেখি, এবং সেই সম্ভাবনাকে কিভাবে আরও বড় পরিসরে নিয়ে যাওয়া যায়, কিভাবে তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা যায়, দক্ষতা উন্নয়ন করে তাদের জীবনমান উন্নয়ন ঘটানো যায়, সেই চেষ্টাটা আমরা সবাই মিলে করব। কারণ এককভাবে যে কাজটা করা অনেক কঠিন, সবাই মিলে করলে সেটা অনেক বেশি সহজ হয়ে যায়। আর আমাদের এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এই প্রতিবন্ধী জনগোষ্ঠী, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তো সমাজ, রাষ্ট্র, আমাদের সকলের।